হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের জন্য সেমিস্টার থ্রিতে যে সাজেশন সিরিজ শুরু করেছিলাম, আজকে তার তৃতীয় ভিডিও। আমি মোট 5টা ভিডিও দেব। আজকে তৃতীয় নম্বর ভিডিও আমি দিচ্ছি, আর দুটো ভিডিও আমি তোমাদের এই ছুটির মধ্যেই আশা করি দিয়ে দিতে পারবো। আচ্ছা, আজকের এই ভিডিওতে যেটা আমরা আলোচনা করব, সবচাইতে বোরিং বাট স্কোরিং যে গ্রুপ কেমিস্ট্রি, এই ব্লক কেমিস্ট্রি তোমাদের 13-14 তোমরা ক্লাস 11-এ করে এসেছো। গ্রুপ 15, 16, 17, 18। প্রথমত এই গ্রুপগুলো তোমরা এলিমেন্টগুলো পর পর একবারে উপর থেকে নিচে মুখস্থ নিশ্চয়ই সিরিয়াল আছে। যদি না থাকে তাহলে সেগুলো কিন্তু মুখস্থ করার জন্য ট্রিক্স আছে, কিছু ছন্দ আছে, কিছু মানে গল্প টাইপের লাইন আছে। তো সেটা মুখস্থ করলে তোমরা সেটা দেখলে তোমরা তোমাদের মুখস্থ হয়ে যাবে। তো আশা করি মুখস্থ আছে সবার। সেটা ধরে নিয়ে তোমাদের প্রথমে যেটা করতে হবে, দেখো এগুলো তো তোমাদের পিরিয়ডিক টেবিলে কেমিক্যাল বন্ডিং, এগুলো তোমরা কিভাবে কনসেপ্ট নিয়েছো তার উপর ডিপেন্ড করছে তোমরা কিভাবে এগুলো বুঝতে পারবে। তো আমি এত ডিটেলসে তো এখন যাওয়া সম্ভব নয়, তবে তোমরা এই নোটটা সেভাবেই বানানো। তোমরা চাইলে কিন্তু আবার আপডেট করে নিতে পারবে নিজেকে। আহ, এই সেরকমই কিন্তু এখানে দেওয়া আছে। দেখো প্রথমে ওই বিভিন্ন যে ফিজিক্যাল ভৌত ধর্মগুলো, সেগুলো ওপর থেকে নিচে ট্রেনটা কি আমি সেটা দিয়েছি। প্লাস পাশাপাশি তুমি তার কারণটাও কিন্তু আমি ছোট করে লিখে রেখেছি। তো এগুলো তোমার কাজ হবে। তোমার অন্যান্য এগুলো থেকে তো আর প্রশ্ন আসবে না, অন্যান্য প্রশ্নের উত্তর করার জন্য এই কনসেপ্টগুলো তোমার লাগবে। ওকে, তোমরা এর পিডিএফটা ভিডিওর ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো। পিডিএফ নিয়ে কিন্তু তোমরা খুব একটা, পিডিএফটা অনেক বড়ই আছে, তোমরা যদি ভিডিওটা না দেখো, আমি আমার ভিউর জন্য আমি বলছি না, তোমাদের উপকারের জন্যই আমি বলছি। তোমরা পিডিএফটা আমার গ্রুপে আমি ভিডিওর আগেই দিয়ে দিয়েছি। তো তোমরা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ আছে, ওগুলোতে অ্যাড হয়ে তোমরা দরকার হয় এখনই, বা দুটো মোবাইল থাকলে সুবিধা, যদি একটা থাকে কিছু করার নেই, না হলে স্ক্রিনশট দিয়ে আপাতত রেখে দাও যে আমি তোমাদেরকে কোনগুলোকে হাইলাইট করে বোঝাচ্ছি। দেখো এইগুলো তাহলে তোমরা পড়ে নেবে, প্রত্যেকটা জিনিস যেগুলো বিশেষ করে স্টার দিয়েছি আমি। যাই হোক, এইগুলো তোমার তোমার নলেজের মধ্যে তোমাকে এইগুলো রাখতে হবে। বিভিন্ন ভৌত যে ধর্মের ট্রেনগুলো কি হয় এবং তার কারণটা কি, কারণটা জেনে রাখলে সেটা মাথার মধ্যে থাকবে ভালো করে। এই এবার একই রকম ভাবে বিভিন্ন যে ভৌত ধর্মগুলোর মধ্যে কিন্তু আবার ট্রেন্ড ফলো না করে কিছু অস্বাভাবিক ট্রেন্ড আছে, বা কিছু ব্যতিক্রমীয় ব্যাপারগুলো আছে। তো আমি সেগুলোকে কি করেছি নোটে, তোমরা নিজেও দেখেছো নিশ্চয়ই, স্যাররা পড়িয়েওছেন, কিছু ব্যতিক্রমীয় ব্যাপার আছে, সেগুলোও কিন্তু আমি দেখো কারণ দেখিয়ে আমি কিন্তু তোমাদের এখানে দিয়ে দিয়েছি। বিশেষ করে দেখো এই ব্যতিক্রমী ট্রেন্ডের মধ্যে যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। দেখো এই যে ট্রেনটা গ্রুপ 16-র যে এই ইলেকট্রন আসক্তির ট্রেনটা একটু ব্যতিক্রম আছে। দেখো অক্সিজেনের সবচেয়ে বেশি হওয়ার কথা, কিন্তু অক্সিজেনের সবচেয়ে কম ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি। তো এখানেও দেখো গ্রুপ 17-তেও এরকম একটা আছে, আগে ফ্লুরিন হওয়ার কথা কিন্তু আগে দেখো ক্লোরিন হচ্ছে। তো এটা করে নেবে। ইলেকট্রন আসক্তি দেখো, গ্রুপ 18 মৌলগুলো তো আর নিস্তড়িত, তারা ইলেকট্রন নেবেও না দেবেও না। তো তাদেরকেও যদি আমি ইলেকট্রন দিতে চাই তাহলে বাইরে থেকে শক্তি, ইলেকট্রন আসক্তি সাধারণত নেগেটিভ হয়, ইলেকট্রন আসক্তি নেগেটিভ হয়, কিন্তু এদের ইলেকট্রন আসক্তি সবই ধনাত্মক হয়। তো এখানে কিন্তু ইলেকট্রন আসক্তির যে আমি ক্রমটা দিয়েছি, ধনাত্মক ইলেকট্রন আসক্তির ক্রম দিয়েছি আমি। এটা কিন্তু দেখে নেবে। মানে ইলেকট্রন আসক্তি কিন্তু ঋণাত্মক ইলেকট্রন, যদি সবাই ইলেকট্রন আসক্তি বলে তাহলে কিন্তু তোমাকে হিলিয়ামই আগে, মানে হিলিয়ামের ইলেকট্রন আসক্তি বেশি, কিন্তু ধনাত্মক এখানে একটু উল্লেখ করে দেয় ধনাত্মক ইলেকট্রন আসক্তির ক্রম। তো সেটা তোমরা এই অর্ডারটা করো। তো এটা গেল। এবারে আসি
বিভিন্ন গ্রুপের বিভিন্ন যে কেমিক্যাল প্রপার্টিসগুলো, বিভিন্ন তাদের হাইড্রাইড, তাদের অক্সাইড, ক্লোরাইড, এদের ক্লোরাইড নয়, এটা হ্যালাইড হবে, এটা হ্যালাইড। শুধু যে ক্লোরিন দিয়ে থাকবে তো এমন নয়, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, হ্যালাইড। তো এটা একটু হ্যালাইডটা করে নিই। তো এদের বিভিন্ন যে ধর্মগুলো ট্রেন্ড, এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এগুলো থেকে কিন্তু পরীক্ষায় একটা দুটো কোশ্চেন পাবেই। দেখো আমি সেটা গ্রুপ অনুযায়ী দিয়ে দিয়েছি, এবং তার মধ্যে দেখো এই জারণ সংখ্যা ট্রেন্ড বলতে এই যে +5 জারণ অবস্থাটা নিচের দিকে কমে। দেখো মানে গ্রুপ 15 উপর থেকে নিচে যত যাব 5-15, কারণ যে ইনার্ট পেয়ার এফেক্ট তোমরা জানো, ইনার্ট পেয়ার অর্থাৎ এস এর মধ্যে যে মানে আমি বলতে চাইছি যে গ্রুপ 15 মৌলের সাধারণ ক্রম কি, মানে সাধারণ ইলেকট্রন বিন্যাস কি, NH2 NP3। তো এই যে এই যে যে সমস্ত এলিমেন্টের আগের কক্ষগুলো ডি বা এফ, এগুলোর স্ক্রিনিং, লোয়ার স্ক্রিনিং এফেক্টের জন্য কি এই ইলেকট্রনটা তীব্র আকর্ষণের মধ্যে থেকে যায়। এই ইলেকট্রন জোটটা, এস এর ইলেকট্রন জোটটা আর বিক্রিয়াতে অংশগ্রহণ করে না, তাই এটা ইনার্ট হয়ে যায়, যেটাকে বলা হয় ইনার্ট পেয়ার এফেক্ট। তার কারণে শুধুমাত্র সে এই তিনটে ইলেকট্রন বা এই তিনটে যোজ্যতা দেখিয়েই, তিনটে ইলেকট্রন দিয়ে তিনটে যোজ্যতা দেখিয়েই সে বিভিন্ন যৌগ বা বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে, অর্থাৎ তার তখন যোজ্যতা 3 হয়ে যায়। তাহলে এই জন্য বলছি, দেখো আমি এখানে দেখিয়েছি, এটার চিহ্নটার মানে হলো যে 5-5 যোজ্যতাটা পরপর জারণ সংখ্যা, মানে যোজ্যতা ভাবো যে জারণ সংখ্যা, সেই +5 জারণ সংখ্যাটা উপর থেকে নিচে কমছে, আর -3 জারণ অবস্থাটা, হ্যাঁ সরি, +3 জারণ অবস্থাটা দেখো উপর থেকে নিচে, এটা উপর থেকে নিচে বাড়বে। এই চিহ্নটার মানেটা হলো বাড়বে, এই চিহ্ন এইটা হচ্ছে বাড়বে। উপর দিয়ে যেটা দিয়েছি সেটার মানেটা হলো যে উপর থেকে নিচে বাড়বে, আর এটার মানেটা হলো কমবে। সারা নোটে এটার মানেটা বুঝবে, এটা মানে কমবে, এটা মানে সব সময় আমি এটা যেহেতু গ্রুপ, উপর থেকে নিচে সমস্ত কিছু বিষয়গুলো দেখা হচ্ছে। তো একই রকম দেখো এদের যে হাইড্রাইট, এই হাইড্রাইট গুলোরও কিন্তু একটু তাদের যে তাপীয় স্থায়িত্বতা বা শুধু স্থায়িত্বতা, সেটাও কিন্তু একটু দেখে নিই। এখানেও কিন্তু একটু ব্যতিক্রম ব্যাপার আছে। না, এখানে ব্যতিক্রম ব্যাপার নেই, নাইট্রোজেন, ফসফর, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, মানে এখানে ব্যতিক্রম নেই। শুধু কি এখানে দেখো ওই ইএইচ বন্ড দুর্বল হচ্ছে, তাই তাদের তাপীয় স্থায়িত্বতা কমে যাচ্ছে। তো আমি দেখো সুন্দর করে ছোট করে কারণও দেখিয়ে দিয়েছি, আর যেগুলো স্টার মারা আছে সেগুলো মনে রাখবে, সেগুলো ইম্পর্টেন্ট। সবগুলো স্টার আমি দেওয়া হয়নি আমার, সেটা একটু দেখে নিই। তো যতগুলো তোমরা এখান থেকে পারবে এগুলো কিন্তু তোমাদের করে নেওয়া দরকার। দেখো এখান থেকে এইটা তোমার নলেজের উপর ডিপেন্ড করছে। আর একটা জিনিস তোমরা কি করো, সেটা একটু মুখস্থ করার চেষ্টা করো, কিন্তু আদৌ সেটা মুখস্থ করার কথা নয়। সেটা হলো যে গঠনগত কিছু প্রশ্ন, কোনটার মধ্যে পি ও পি বন্ড আছে, কটা বন্ড আছে, এটা একটা টাইপের প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে বিভিন্ন গঠনের নাম, যেটা কেমিক্যাল বন্ডিং এ তোমরা ভেসপার তত্ত্ব বা হাইব্রিডেশন তত্ত্ব দিয়ে যে গঠনগুলো পড়ে এসেছো, সেই গঠনগুলো বিশেষ করে গ্রুপ 18-তে এই কোশ্চেন একটা পাবেই, মানে জেনন দিয়ে যৌগগুলো দিয়ে তাদের তোমাকে স্ট্রাকচারের নাম জিজ্ঞাসা করবে, তার সংকরায়ন জিজ্ঞাসা করবে। তো সেই বিষয়টা কিন্তু এই ভিডিওতে আমি ওটাই ভালো করে বলবো, কারণ ওই বিষয়টা কিন্তু মুখস্থ করার বিষয় নয়। তুমি বুঝে গেলে যে কোনো টাইপের, যে কোনো যৌগের গঠন আঁকতে দিলে, মানে গঠনটার নাম বলতে বললে, বা তার কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন জিজ্ঞাসা করলে, বা তার কোথায় লোন পেয়ার আছে জিজ্ঞাসা করলে, বা সেটা প্যারাম্যাগনেটিক না লোন পেয়ার তুমি বুঝতে পারলে, সেখানে জোড় ইলেকট্রন আছে না বিজোড় ইলেকট্রন আছে সেটাও বুঝতে পেরে যাবে। তার থেকে তুমি প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক সেটাও বলতে পারবে। তো যাই হোক, তোমরা এই ব্যাপারগুলো আমি আর আসছি না, তোমরা তাহলে এই যে গ্রুপ অনুযায়ী বিভিন্ন হাইড্রাইড, গ্রুপ 16 হাইড্রাইড অক্সাইডের বিভিন্ন যে তাদের যে রাসায়নিক যৌগের যে বিভিন্ন রাসায়নিক ধর্মের যে ক্রমগুলো, সেটাও কিন্তু তোমরা কারণ আছে, আরও যদি কারণ না বুঝতে পারো বা এক্সপ্লেনেশনটা যদি আরও চাও ডিটেলসে, আমার গ্রুপে অ্যাড হয়ে যাও। আমি এই পরীক্ষাগুলোর দিন
মেসেজ অন করে রেখেছি, তোমরা আমাকে মেসেজ করে গ্রুপেই মেসেজ করবে। পার্সোনালি অনেকেই তো মেসেজ করছো, তো মেসেজগুলো ঢাকা হয়ে যাবে, তাই গ্রুপেই মেসেজ করবে এই কথা। তাহলে একই রকম দেখো, আমি তাহলে এইগুলো তোমাদেরকে আমি স্কিপ করে যাচ্ছি, তোমরা এগুলো দেখে নিতে পারবে। প্রত্যেকটা গ্রুপ অনুযায়ী আমি এই বিষয়গুলো করেছি। দেখো এখানেও কিছু রাসায়নিক ধর্মেও কিছু বিষয় আছে, দেখবে জারণ সংখ্যা সাধারণত বেশি হলে কি তার আম্লিকতা বাড়বে, কিন্তু এই জায়গায় কিন্তু ব্যতিক্রম আছে, জারণ সংখ্যা কমলে কিন্তু জারণ এ বাড়বে, আম্লিকতা বাড়বে। ঠিক আছে, তো সেটা আমরা কিছু কিছু জায়গায় দেখবে, যেমন ধরো এই যে এইচ, দেখবে H3PO2, হ্যাঁ, আর H3PO3 আর H3PO4, তো দেখবে এর জারণ সংখ্যা বেশি হবে। এই জারণ সংখ্যা তোমরা নির্ণয় করতে জানো? আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি, জারণ সংখ্যা নিশ্চয়ই জানো, তবু আমি একবার যে জানো না একটু দেখে নিও। দেখো কিছু কিছু জিনিসের জারণ সংখ্যা তোমরা এখানে কি সেটা জানো, যেটা হাইড্রোজেনের জারণ সংখ্যা তোমরা জানো, সেটা কি +1। আর তোমাদের যা যা কোথাও কোথাও -1ও হয়, কিন্তু তোমাদের যা যা যৌগ থাকবে এই গ্রুপে সেটা +1 হিসেবেই থাকবে, হাইড্রোজেনের জারণ সংখ্যা +1। অক্সিজেনের জারণ সংখ্যা -2, কিন্তু কোথাও কোথাও এইখানেই গন্ডগোল হয়, কোথাও কোথাও মানে তোমাদের এখানে কিছু কিছু যৌগ আসবে যেখানে কিন্তু কিছু কিছু জায়গায় পারক্সাইড যদি বন্ধন হয়, সেখানে কিন্তু অক্সিজেনের জারণ সংখ্যা -1। সেই গঠনের মধ্যে পারক্সাইড আছে কি না, সে কয়েকটা ব্যতিক্রমীয় আছে, 2-4টা, সেটা দেখে নিলে তার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে -2। তা এইগুলো জানলেই হয়ে যাবে। দেখো তাহলে মানে বেশিরভাগ হাইড্রোজেন অক্সিজেনের জারণ সংখ্যা জানলেই দেখবে আর যেটা আননোনের জারণ সংখ্যা নির্ণয় করতে হবে সেটা পেরে যাবে। তাহলে দেখো জারণ সংখ্যা আমি এখানে হাইড্রোজেনের কত, একটার জন্য +1, তিনটের জন্য তাহলে +3, আর এর আমি জারণ সংখ্যা ধরে নিচ্ছি এক্স, সেটাই তো নির্ণয় করতে হবে। আর অক্সিজেনের এখানে দেখো ব্যতিক্রম নেই, আমি বললাম 2-1টা জায়গায় ব্যতিক্রম আছে, সেটা আমি পরে দেখব। তাহলে অক্সিজেনের জারণ সংখ্যা -2। ওকে, তাহলে -2 আর 4টা আছে, তাহলে × 4 সমান কি, এখানে এটা নিস্তড়িত যৌগ তাই 0 সমান 0, তাহলে 3 + x - 8 সমান 0, অর্থাৎ এখানে 5 হচ্ছে, তাহলে x সমান কি হচ্ছে +5, তাহলে এর জারণ সংখ্যা +5। দেখো এর জারণ সংখ্যা +5, এর বোধহয় 6 3 হ্যাঁ 3 হবে, 3 হবে, আর এটার হবে দেখো, এটার হবে 1 হবে। তাহলে অথচ দেখো বেশিরভাগ জায়গায়, মানে বেশিরভাগ বলতে প্রায় সব জায়গাতেই জারণ সংখ্যা, মানে জারণ সংখ্যা বেশি হলে সাধারণত কি হয়, ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেড়ে যাবে, এর প্লাস চার্জ বেশি আছে। আর লুইস অ্যাসিড কাকে বলে, ইলেকট্রন গ্রহণ করলে লুইস অ্যাসিড, ইলেকট্রন বর্জন করলে লুইস ক্ষার, তো সেই হিসেবে এটা বেশি অ্যাসিডিক হওয়ার কথা। কিন্তু এখানে কিন্তু আরেকটা তত্ত্ব চলে আসছে, সেটা হচ্ছে হাইপার কনজুগেশন, জানো কিনা জানি না। মানে এখানে কি হচ্ছে, আমি যদি এর গঠনটা করি তাহলে পাবো এইটা হচ্ছে এই, এর গঠন এটা, তাহলে এই এইচটাই এটা অক্সি অ্যাসিড, এই এইচটাই H+ আকারে ছেড়ে দিল, এটাই হলো। তাহলে এবারে আরেকটা আমি একে দেখাচ্ছি। আচ্ছা আমি একবারে এটা করছি মাঝেরটা, তোমরা এমনিতেই বুঝতে পেরে যাবে। তাহলে দেখো এগুলোও, তাহলে এখানেও এরাও কি দেখো এরকম মাইনাস হয়ে যেতে পারবে সবগুলো, এখানে 3টে হাইড্রোজেনই হাইড্রোজেন আছে। এবারে সমস্যাটা কি, দেখো কি মানে আম্লিকতা বেশি মানে কি, যে সহজে বেশি হাইড্রোজেন দিচ্ছে বলে কিন্তু আম্লিকতা নয়, এটা আবার তোমরা নিশ্চয়ই জানো। আম্লিকতা মানে কে সহজে H+ দেবে, এ দেবে না এ দেবে, ইজিলি কে H+ দেবে, তো ইজিলি দেখো H+A দেবে। তার কারণটা হলো দেখো H+ দেওয়ার পরে এই স্ট্রাকচারটা দাঁড়াচ্ছে, এই স্ট্রাকচারটা না রেজোনেন্স গঠনগতভাবে বেশি স্টেবল। কেউ কেউ মনে হতে পারে না স্যার এইটা তো রেজোনেন্স, এটা 3টে রেজোনেন্স হচ্ছে না, এখানে হচ্ছে এটা ক্রস কনজুগেশন। তোমরা হয়তো এই তোমাদের কেউ হয়তো স্যাররা অতটা ডিটেলসে এটা বলে না। ক্রস কনজুগেশন মানে দেখো কম, মানে
দেখো যত রেজোনেটিং স্ট্রাকচার হবে সেটা স্টেবল, কিন্তু এখানে কি হচ্ছে রেজোনেটিং স্ট্রাকচারটা একই জায়গার সঙ্গে হচ্ছে, অর্থাৎ দেখো কম্পিটিশন বেড়ে যাচ্ছে, মানে এর সঙ্গে কনজুগেশন যখন এ হচ্ছে তখন এও চাইছে এর সঙ্গে কনজুগেশন হচ্ছে, এই একজনের সঙ্গে কনজুগেশন হচ্ছে, তাহলে এখানে কি হচ্ছে তিনজনের সঙ্গে একটা কম্পিটিশন হয়ে যাচ্ছে, যার কারণে এটা খুব একটা স্টেবল নয়, এটা একটা আনস্টেবল হয়ে যাচ্ছে। তাই এ না সহজে এইচ প্লাস, যেহেতু এটা আনস্টেবল তাই এ সহজে এইচ প্লাস ছাড়বে না, তাই এর আম্লিকতা কম। এ হচ্ছে এইচ প্লাস সহজে ছাড়ছে না, যেহেতু এটা থেকে এই স্ট্রাকচারটা পাচ্ছি যেটা কিন্তু রেজোনেন্সগতভাবে স্টেবল নয় ডিউ টু ক্রস কনজুগেশন। ক্লিয়ার? তাই এটা আম্লিকতা কিন্তু কম, নাহলে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আম্লিকতা, যার জারণ সংখ্যা বেশি তার আম্লিকতা বেশি, লেখাও আছে দেখবে, আমি এগুলো কারণ আছে, আমি অত ওইটা ডিটেলসে যাচ্ছি না, আমি স্ট্রাকচারের ব্যাপারটা তোমাদের বলবো। আর অবশ্যই অনেক বিক্রিয়া দিয়েছি, সেই বিক্রিয়াগুলোর মধ্যে সবগুলো করতে হবে না, সেগুলো আমি এখানে দাগ দেব, সেই দাগটা কিন্তু এটাই হচ্ছে ইম্পর্টেন্ট, আমি তারপরে স্ট্রাকচারে আসছি। হ্যাঁ, এই হচ্ছে দেখো গ্রুপ 15-তে আমার কিছু বিক্রিয়া দেওয়া আছে, সেই বিক্রিয়াগুলো তোমরা করবে। দেখো এই বিক্রিয়াগুলো থেকেই আমি দাগটা তোমাদের নোটটা কাজে লাগবে, বা তোমরা এটা স্ক্রিনশট রাখতে পারো। প্রথমত দেখো এটা আমি ক্লাস 10-এরই অবশ্যই রাখবে, ক্লাস 10-এ যে নাইট্রোজেন প্রিপারেশন আমরা প্রথমে অ্যামোনিয়াম নাইট্রেট বানিয়ে নিতাম, তারপরে তাকে তাপ দিতাম, ডাইরেক্টলি তাপ দিই না, দিয়ে এটা করা হয় না, কারণ এটা তাতে বাস্ট ফাস্ট হয়ে যাবে। এটা মনে রাখবে, এই বিক্রিয়াটা তাহলে এই দুটো বিক্রিয়া মনে রাখবে। তারপরে সোডিয়াম অ্যাজাইড থেকে নাইট্রোজেন প্রিপারেশনটাও মনে রাখবে। ওকে, এটার দরকার নেই, এটার দরকার নেই, এটার আমার দরকার নেই, যেটা আমি ইউরো দাগ মারছি এটাই আমার ইম্পর্টেন্ট। তারপরে দেখো ম্যাগনেসিয়ামের সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম নাইট্রাইট, এটা ইম্পর্টেন্ট আছে। অ্যালুমিনিয়ামের সঙ্গে অ্যালুমিনিয়াম নাইট্রাইট, আর এই দেখো এইটা খুব ইম্পর্টেন্ট, এই যে পার্টটা আমি এরকম গোলই করে দিচ্ছি, এটা হচ্ছে বোরাজল। এটা কি, এটা ক্লাস 11-এ তোমরা পড়েছিলে, B2H6 বোরন হাইড্রাইড, তার সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় দেখো এইটা হবে, এটা 3 অণু হবে, এটা একটু 3 অণু হবে, এটা একটু ভুল আছে, এটা 3 অণু হবে। ওকে, 3 অণু অ্যামোনিয়ার সঙ্গে 3 অণু B2H6 বিক্রিয়ায় যেটা তৈরি করে, এইটাকে বলবো যেটা একটা বেঞ্জিনের মতো গঠন, দেখবি এর গঠনটা একটা বেঞ্জিনের মতো, এখানে ব্রোমো, বোরন, নাইট্রোজেন, বোরন, হ্যাঁ, নাইট্রোজেন, মানে এরকম একটা ছাড়া ছাড়া থাকবে, বোরন থাকবে এখানে। হ্যাঁ, এবারে এই যে NH, এইখানে N থাকবে, এই বোরনের সঙ্গে এরকম করে একটা স্ট্রাকচার আছে। ও না, এটা সরি, এটা ভুল বলছি, এই স্ট্রাকচারটা বই দেখে নিও, স্ট্রাকচারটা আমি এঁকেও দিচ্ছি, আমি ওটা অন্য একটা স্ট্রাকচার হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ইউরোট্রপিন, আমি ইউরোট্রপিনের স্ট্রাকচার এঁকে ফেলছি। ইউরোট্রপিন সেটা তোমার ক্লাস 11-এ ছিল। আচ্ছা, এইটা হচ্ছে এইরকম BN BN NB। ওকে, এবারে প্রত্যেকটার সঙ্গে হাইড্রোজেন আছে, দেখো এটা হচ্ছে বেঞ্জিনের মতো, তাই একে বলা হয় অজৈব বেঞ্জিন। ওকে, ইভিন এখানে নাইট্রোজেন লোন পেয়ার গুলো আছে, এই লোন পেয়ার দিয়ে সে একটা আরেকটা তার এই জন্য স্ট্রাকচারে এখানে একটা করে ডবল বন্ড আমি দেখতে পাবো, এখানে একটা করে ডবল বন্ড বেঞ্জিনের মতো দেখতে পাবো আরেকটা স্ট্রাকচারে। ওকে, তো এটা হচ্ছে আমার মনে রাখবে এই গঠনটা অজৈব বেঞ্জিন, বোরা, যাকে বোরা জলও বলে, বোরা জল। দেখো তারপরে এই যে বোরন নাইট্রাইট, হ্যাঁ এটাও খুব ইম্পর্টেন্ট, যে বোরন নাইট্রাইট কিভাবে হয়, আর এই বোরন নাইট্রাইটকে কি বলে না অজৈব গ্রাফাইট। তাহলে বোরা জল, তার গঠন, তার সংকেত মনে রাখবে, সেটা হচ্ছে অজৈব বেঞ্জিন, এটা অজৈব গ্রাফাইট। এরও স্ট্রাকচার দেখবে জাস্ট মৌচাকের মতো স্ট্রাকচার, একটা বি একটা এন, এটা মানে BN, এটা অনেকগুলো আকারে এরকম করে BN 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 এরকম করে জুড়ে থাকে, এরকম পুরো হেক্সাগোনাল এরকম স্ট্রাকচার গঠন করে।
তো এটা গেল, এটা অজৈব গ্রাফাইট, মনে রাখবে। সিলিকন নাইট্রাইটটাও বিক্রিয়াটাও করে নিতে পারো। তাহলে এই বিক্রিয়া করবে, এই বিক্রিয়া করবে, এই অ্যালুমিনার সঙ্গে বিক্রিয়াটা করবে, অ্যালুমিনার সঙ্গে। এইটা খুব ইম্পর্টেন্ট, ক্লাস 10-এও ছিল তোমাদের। ক্যালসিয়াম কার্বাইড আর নাইট্রোজেনের বিক্রিয়ায় কি হয়? ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের মিশ্রণ, যেটাকে আমরা কি বলি? নাইট্রোলিম সার, যেটা আমরা সার হিসেবে ব্যবহার করি। নাইট্রোলিম খুব ইম্পর্টেন্ট। তো এই জিনিসটা পড়ে নেবে আবার একবার, ক্লাস 10-এর ছিল। আবার এই নাইট্রোলিমকে সঙ্গে আমরা জলের বিক্রিয়ায় ক্যালসিয়াম কার্বাইড অ্যামোনিয়া তৈরি হয়, এটা একটু দেখে নিও। ইউরিয়াও তৈরি হয়, তো এটা একটু এক্সটেনশন হিসেবে করি, দেখে নিই। এবারে খুব ইম্পর্টেন্ট নেসলার বিকারক। নেসলার বিকারক এইটাকে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের ক্ষারীয় দ্রবণকে নেসলার বিকারক বলে। আর এই নেসলার এটা বিক্রিয়াটা দরকার নেই এখানে, শুধু মনে রাখবে যে বাদামি অ্যামোনিয়ার সংস্পর্শে এসে এটা বাদামি কালার, এটা মনে রাখবে। চলো এবারে আমরা একেবারে ছক আকারে প্রত্যেকটা জিনিসের বিক্রিয়াগুলো দেখে নেব। আমার এখানেও এতগুলো বিক্রিয়া লাগবে না। প্রথমে দেখো অ্যামোনিয়া প্রিপারেশন, এটা বিক্রিয়াটা করবে। এবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রিপারেশন, এটা নাইট্রোজেন হাইড্রোজেন। হ্যাঁ, এই যে কন্ডিশনগুলো এটা পড়বে, এইগুলো পরীক্ষা আসে। তারপরে দেখো অ্যামোনিয়ার গঠনটা তো দেখতে, এই গঠন নিয়ে আমি আলাদা করে আসছি। এর সংকরায়ন sp3 এগুলো সব মুখস্থ রাখারই দরকার নেই, এই পুরো ছক একটা সূত্র মনে রাখলেই হয়ে যাবে, সেটা পরে আসছে। তো তারপরে এখান থেকে যেটা বিক্রিয়াগুলো করবে, তো এখানে এই যে অতিরিক্ত ক্লোরিনের বিক্রিয়া আর কম ক্লোরিনের বিক্রিয়া, দুটো আলাদা আলাদা প্রোডাক্ট হচ্ছে, এটা একটু তুলনা করে মনে রাখবে। এবারে দেখো এইটা হচ্ছে ওই যে অ্যামোনিয়া নাইট্রিক অ্যাসিড তৈরি করি, তাতে এই স্টেপটা আছে, অক্সিজেনের উপস্থিতিতে প্লাটিনাম বিক্রিয়া করা হয়, নাইট্রোসিল উৎপন্ন হয়, তাই এটা একটু করবে। কপার সালফেটের সঙ্গে বিক্রিয়া এটা করবে, সিলভারের সঙ্গে বিক্রিয়া এটা করবে। এখানে একটু অ্যামোনিয়াটা একটু গুরুত্ব দিয়ে করে নিও, অ্যামোনিয়ার ব্যবহার একটু দেখে নেবে। এবার আছে নাইট্রিক অ্যাসিড। দেখো অসওয়াল্ড পদ্ধতিতে এই যে আমরা এক্ষুনি করলাম, এই যে স্টেপটা যেখানে নাইট্রোসিল তৈরি হচ্ছে, নাইট্রোজেন মনোক্সাইড তৈরি হচ্ছে, দেখো তারপরে স্টেপগুলো একটু দেখে নিও। মানে অসওয়াল্ড পদ্ধতিটা তোমরা ক্লাস 10-এ পড়েছো, সেটাই আবার একবার করে নেবে। তো এখান থেকে তাহলে এই অসওয়াল্ড পদ্ধতিটাই করে নিও। এরপরে আসছি যে তোমরা এই এই যে কপারের সঙ্গে উষ্ণ গাঢ় বিক্রিয়া অ্যামোনিয়ার, আর শীতল লঘুর বিক্রিয়া, এই দুটো খুব ইম্পর্টেন্ট দুটো বিক্রিয়া কিন্তু বলে দিলাম। এই যে নাইট্রোসিল ক্লোরাইড হয়, এটাও করবে। হ্যাঁ, আর এই যে বাদামি বলয়, এটা হচ্ছে কি, এটা বাদামি বলয় আমার মুলিকান বার্গার টেস্ট, না সরি, রিং টেস্ট। বলয় টেস্ট আছে না তোমাদের প্র্যাকটিক্যালে, সেই যে নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের মিশ্রণে একটা বলয়, বাদামি বলয় তৈরি হবে। জাস্ট এই আইডিয়াটা রাখবে, জাস্ট এখানে অতটা ডিটেলসে বিক্রিয়াটা লাগবে না। জাস্ট দেখো বিক্রিয়া না তোমাদের, এই যে ধরো আগে যখন রিটিন পরীক্ষা হতো তখন বিক্রিয়াটা তোমাকে পুরোটা লিখতে হতো, এখন এমন এমসিকিউ থাকবে তাই তুমি বিক্রিয়া থেকে খুব একটা আমার মনে হয় না যে প্রশ্নও পাবে। বিক্রিয়া থেকে বড় জোর একটা কি দুটো প্রশ্ন পাবে, একটাই প্রশ্ন দেখবে বিক্রিয়া রিলেটেড পাবে, কারণ বিক্রিয়াতে এমসিকিউ কোশ্চেন করলে সেটা প্রেডিক্ট করা হয়ে যায়। তাই তোমরা একটু বিক্রিয়া নিয়ে চিন্তায় থাকো, যে কিন্তু অতটা চিন্তা করার দরকার নেই, দেখবে কমন বিক্রিয়াগুলোই করে নেবে, মধ্যে আসবে। দেখো এবারে ফসফিন, এটা ফসফিনের যে এটা করে নিও। ফসফিনের মধ্যে বিক্রিয়াগুলো এখানে খুব একটা ইম্পর্টেন্ট নেই, ফসফিনের শুধু প্রিপারেশনটা করে নিও। আর সাদা ফসফরাস লাল ফসফরাসের যে তুলনা সেটা করবে, আমি সেটা পরে আছে। দেখো তারপরে এখানে আর কিছু খুব একটা করার দরকার নেই। ওকে, এটা তো অর্গানিকের একটা মতো রিয়াকশন, জাস্ট এসোসিয়েল টু দিলে এটা আরো পিসিএল হয়ে যাচ্ছে, এটা খুব একটা এগুলো দরকার নেই বললাম। এটার খুব একটা এখানে এই স্ট্রাকচারগুলো এই স্ট্রাকচারগুলোই দরকার,
কিন্তু এগুলো মুখস্থ করে পারবে না, এর সঙ্গে অন্যজনের সঙ্গে গুলিয়ে যাবে সব। তাই কিভাবে স্ট্রাকচারটা বের করতে হবে সেটা শিখে নাও, সেটা আমি পরে আসছি। তা এখানেও আমার এগুলো দরকার নেই, এগুলো আমার আদৌ দরকার নেই, এত এগুলো দিয়ে বিক্রিয়া দেবে না, হ্যাঁ, এটা দিয়েও দেবে না, এগুলো যে স্ট্রাকচারটা আমার লাগবে, আমি স্ট্রাকচারটা বুঝিয়ে যখন দেবো তখন তুমি প্রত্যেকটা স্ট্রাকচার দেখে নিও যে ওই ওই সূত্র অনুযায়ী বা ওই সিস্টেম অনুযায়ী তুমি স্ট্রাকচারগুলো নিজে নিজে করতে পারছো কিনা। দেখো তারপরে আসি, এই যে নাইট্রোজেনের অক্সাইডগুলো দিয়ে কিন্তু কোশ্চেন হয়, মানে বিশেষত তাদের স্ট্রাকচার, এই যে স্ট্রাকচার এখান থেকে দেখো স্ট্রাকচার আঁকাটা, এটা কি এমন, এটা তুমি যেরকম স্ট্রাকচার আছে তুমি জাস্ট মিলিয়ে তোমার তো এগুলোর দু চারটা নাম, মানে ধরো এর নামটা একটু মনে রাখবে, এ দুটো একটু গুলিয়ে যায়, দুটো নাম একই রকম লাগে। এটা নাইট্রাস অক্সাইড, এটা নাইট্রিক অক্সাইড। দেখো এখানে কেন এটা নাইট্রাস, এখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা +1, অর্থাৎ কম জারণ সংখ্যা আস, এই জন্য। ওকে, আর এইখানে জারণ নাইট্রোজেন জারণ এটা কি অক্সিজেনের -2, আর নাইট্রোজেনের তাহলে কি +2, তাহলে এটা নাইট্রিক আর ওটা নাইট্রাস। তারপরে দেখো এই যে N2O3, তার যে গঠনটা করে নিও। জাস্ট তুমি নাইট্রোজেনের দেখো 5 যোজ্যতা, অর্থাৎ 5টা বাইরের কক্ষে ইলেকট্রন আছে, তাহলে প্রত্যেকটা নাইট্রোজেন দেখো 5টা বন্ড করে সে তার এটা ফিল আপ করেছে। তো এখানে দেখো এই একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন, তাহলে আর একটা ইলেকট্রন কিন্তু এর কাছে চলে আসছে। তাই মানে এখানে একটা ইলেকট্রন ছিল, এখানে একটা ইলেকট্রন ছিল, সেটা এক জায়গায় এসে জোড় হয়ে এখানে কি জোড় হয়ে গেছে, তাই এটা ডায়াম্যাগনেটিক হয়ে যায়। এইটা দেখো প্যারাম্যাগনেটিক এনও, দেখো এইখানে যেভাবেই হোক এখানেও একটা বিজোড় ইলেকট্রন থেকে যাচ্ছে, আর এখানেও একটা বিজোড় ইলেকট্রন থেকে যাচ্ছে, অর্থাৎ বিজোড় ইলেকট্রন থাকলেই তোমরা কি জানো যে সেটা প্যারাম্যাগনেটিক হয়। তো এই যে NO2-র গঠনেও যদি আমরা দেখবো যেভাবেই হোক একটা নাইট্রোজেনের বিজোড় ইলেকট্রন রাখতেই হবে। দেখো তুমি তো নাইট্রোজেনের 5 যোজ্যতা, তাহলে আমি কি করলাম, নাইট্রোজেনের 5টা ইলেকট্রন, মানে নাইট্রোজেনের এই যে নাইট্রোজেনের 5টা ইলেকট্রন আমাকে মেলাতে হবে, এই যে 5টা ইলেকট্রন, ক্লিয়ার? তো আমাকে স্ট্রাকচার করতে বলেছে NO2, আমাকে স্ট্রাকচার করতে বলেছে NO2, তাহলে আমার কাছে N এর সঙ্গে দুটো O কে যুক্ত করতে হবে, তাহলে ও তো ও এর আবার কি 6টা ইলেকট্রন, ও এর 6টা ইলেকট্রন, তো এটা জুড়ে দাও, একটা একটা করে শেয়ার করলে অক্সিজেনের তার 8টা হয়ে গেল, এ দুটো নিয়ে 8টা হয়ে গেল। এবারে আরেকটা অক্সিজেনের কি হলো না, সে এর সঙ্গে জুড়ে গেল, তাহলে এখনো আরেকটা অক্সিজেনের এখনো তাহলে 5টা ইলেকট্রন বাকি, তাহলে এই দেখো 6টা ইলেকট্রন টোটাল হচ্ছে। তাহলে এই এবারে কি করবে, এই ইলেকট্রনটা মনে করো, তাহলে কি টোটাল ইলেকট্রন কটা বেঁচে আছে, 3টে, যেটা বন্ড হয়নি, তার মানে কি দুটোকে আমি যদি জোড় ধরে নিই, এই জোড়টা এখানে এসে জোড় হয়ে গেছে, মানে ওই ইলেকট্রনটা এখানে এসে জোড় করে দিয়েছে অক্সিজেনের মাথায়, তাহলে এটা তো বিজোড় ইলেকট্রন থাকবে। আর তুমি বোঝো না যে 3টে বিজোড় ইলেকট্রন, 3টে ইলেকট্রন থাকছে, তার মধ্যে দুটো জোড় হয়ে যাবে, আর একটা তো বিজোড় পড়ে থাকবেই, তাই সেটা কি প্যারাম্যাগনেটিক। এভাবে তোমরা গঠনগুলো এঁকে নিতে পারবে। তো এইখানে দেখো তাদের যে যোজ্যতাটা আমার দরকার, সরি জারণ সংখ্যাটার দরকার, তো সেটা তোমরা করে নিও। এদের গঠনগুলো দেখো, এই দেখো N2O5, মাঝে একটা অক্সিজেন চলে আসছে, এইটা দেখে নিও। দেখো এখানে N2O5 এ তোমাকে যদি বলে যে জারণ সংখ্যা নির্ণয় করতে, দুটো নাইট্রোজেন আছে, তাহলে তুমি কি করবে, N2O5, আমার কাছে N2O5, তাহলে এটাকে মুখস্থ করবো যে নাইট্রোজেন জারণ সংখ্যা, নাইট্রোজেন N2O5 এর +5 জারণ সংখ্যা দিয়ে কোশ্চেন আসবে। তা কি কিছু নাইট্রোজেনের জারণ সংখ্যা বের করতে বলছে, তাহলে তুমি নাইট্রোজেনের জানো না, তাহলে X ধরো, দুটো নাইট্রোজেন আছে তাহলে 2x ধরে নেবো, প্রত্যেকটা নাইট্রোজেনের জারণ সংখ্যা X, তাহলে দুটোর জন্য 2x। আর অক্সিজেনের কত, অক্সিজেনের জন্য -2, তাহলে 5টার জন্য কি, 5টার জন্য 10 = 0,
তাহলে x সমান কি হচ্ছে +5। ক্লাস 11-এ তোমরা জারণ সংখ্যা এইভাবে নির্ণয় করেছো, ক্লাস 11-এর মধ্যেই তো সবকিছু আছে। চলো এবারে আমরা এখানেও দেখো, এটা খুব ইম্পর্টেন্ট, এই তুলনামূলকভাবে কোনো একটা ট্রু ফলস বা স্টেটমেন্ট রিলেটেড কোশ্চেন আসতে পারে, তো এটা দেখে নিও। ট্রু ফলস, হ্যাঁ, এটা পুরোটাই প্রত্যেকটা পয়েন্টই পড়ে নিও। এই হলো স্ট্রাকচার, এই যে স্ট্রাকচার, এইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা জারণ সংখ্যা নির্ণয় সহ স্ট্রাকচার হবে। দেখো প্রথমত এই যে ফসফরিক অ্যাসিডগুলো, ফসফরাসের যে অ্যাসিডগুলো আছে তার মধ্যে তোমরা এই তিনটে অ্যাসিডের নাম মুখস্থ করবে। কোনটা কোনটা? H3, এই যে H3PO2, তারপরে H3PO3, H3PO4, এটা দেখো ফসফরিক অ্যাসিড। আচ্ছা, ফসফিনিক অ্যাসিড, এটা ফসফরিক অ্যাসিড বলে, ফসফরাস অ্যাসিড বলে, ফসফরাস অ্যাসিড, ফিনিক অ্যাসিড বা ফসফরাস বা হাইপোফসফরাস। বইয়েও দেখবে ফসফরাস অ্যাসিড আছে, হাইপোফসফরাস অ্যাসিড আছে। হ্যাঁ, এই ফসফনিকটা এটা খুব একটা তোমাদের আসে না, ফসফনিকটা কেটে দাও। ওকে, তাহলে হাইপোফসফরাস অ্যাসিড বা ফসফরাস অ্যাসিড। এখানেও দেখো ফসফরাসের জারণ সংখ্যা সবচেয়ে কম, তাই আস কথাটা হচ্ছে ফসফরাস। ওকে, তারপরে দেখো এটা হচ্ছে হাইপোফসফরাস অ্যাসিড, এটা অর্থোফসফরাস অ্যাসিড। ওকে, এইগুলো করবে না, অর্থোফসফরাস অ্যাসিড। তাহলে এটা হাইপোফসফরাস অ্যাসিড, এটা অর্থোফসফরাস অ্যাসিড। আর এটা কি অর্থোফসফরিক। দেখো এখানে জারণ সংখ্যা +5, এখানেও জারণ সংখ্যা ওই একই নিয়মে বের করে নিতে পারবে। তো এখানে একটু ব্যতিক্রম আছে একটা জায়গায়, সেটা আমি আসছি। এইটা অর্থোফসফরাস, এটা ফসফরিক অ্যাসিড। এটা হচ্ছে হাইপোফসফরাস, অর্থোফসফরাস আর অর্থোফসফরিক। হাইপোফসফরাস, অর্থোফসফরিক অ্যাসিড। আর এই ব্যাকেটে যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে এর জারণ সংখ্যা। আচ্ছা, এর জারণ সংখ্যা আবার +3 কেন দিল? 4-3, এর ভুল দেওয়া আছে, এর জারণ সংখ্যা +3। সরি, এটা এই ব্যাকেটেরটা জারণ সংখ্যা নয়, এই ব্যাকেটেরটা কি বলতো, এই ব্যাকেটটা হলো কটা হাইড্রোজেন সে দিতে পারবে, অর্থাৎ তার আম্লিকতা, তার ক্ষারীয়কতা, কত। অ্যাসিডের কি হয়? ক্ষারীয়কতা। ক্ষারের আম্লিকতা হয়, ক্ষারের যতগুলো ওইচ দেয় সেটা তার আম্লিকতা, আর অ্যাসিড যতগুলো ওইচ দেয় তার সেটা অ্যাসিড যতগুলো H+ দেয় সেটা কি তার বেসিসিটি বা ক্ষারীয়কতা। দেখো শুধুমাত্র অ্যাসিড H কোনটা দিতে পারবে? দেখো সবগুলোর মধ্যে 3টে হাইড্রোজেন আছে, তার মানে কি 3টে হাইড্রোজেন দিতে পারবে না? যে হাইড্রোজেনটা অক্সিজেনের সঙ্গে যুক্ত সেই হাইড্রোজেনটাই সে দিতে পারবে। ওকে, তাই এখানে কিন্তু একটা, দেখো এখানে ওটাই হচ্ছে ওই আম্লিকতাটা, এখানে বেসিসিটি বা ক্ষারীয়কতাটা এখানে লেখা। আর এখানে দেখো এখানে 3টে H দিতে পারবে, তাহলে ক্ষারীয়কতা তার 3। ক্লিয়ার? তো এইটা একটু দেখে নিও। মানে হ্যাঁ, এটার আবার একটা রুল আছে, তুমি মানে এই 3টে অ্যাসিডের জন্য মানে মনে রাখবে কিভাবে, অক্সিজেন যতগুলো আছে -1, আর ক্ষারীয়কতা কত? অক্সিজেন যতগুলো আছে, দেখো এখানে অক্সিজেন 2টো আছে, তাহলে -1 করো, তাহলে দেখবে তার ক্ষারীয়কতা 1 এসে যাবে। এখানে 3টে আছে, -1 করো 2, এখানে 4টা আছে, -1 করো 3। কি বললাম? অক্সিজেনের সংখ্যা, অক্সিজেন নাম্বার -1 করে দিলেই কি হয়ে যাবে, তার বেসিসিটিটা এসে যাবে, বেসিসিটি। ওকে, এটা কিন্তু এই 3টের জন্য প্রযোজ্য, এভাবে মনে রাখতে পারো। দেখো এর পরে আসছি, তো হ্যাঁ, এইগুলোর স্ট্রাকচার কিভাবে আঁকবে, এটাই তো প্রশ্ন। মানে তোমাকে ধরো মানে এই 3টের নাম বলে দেবে, মানে হয়তো তোমাকে গঠনটাই দিল না, নামই বলে দিয়ে বললো, তখন একটু খাটনি বেড়ে যায়। কিন্তু এই যে নিচের এগুলোর নাম দিয়ে আসবে না, তুমি ধরে রাখো, তোমাকে স্ট্রাকচারটাই বলে দেবে। কিন্তু স্ট্রাকচারটা তোমাকে এঁকে এই স্ট্রাকচার রিলেটেড তোমাকে প্রশ্ন করবে যে দেখো এখানে পিওপি বন্ড কটা আছে, এখানে পিওপি বন্ড কটা আছে,
পিও বন্ড কটা আছে, কটা ওএইচ বন্ড আছে, এই রিলেটেড প্রশ্ন কিন্তু একটা হয়। তো তার জন্য কি করবে না, এই যে তোমাকে একটা ধরো তোমাকে এখানে দিয়ে দেয়া হলো যে H3PO3 এই গঠনটা আঁকতে। তাহলে তুমি দেখো ফসফরাস গ্রুপ 15 মৌল, তার বাইরের কক্ষে 5টা ইলেকট্রন আছে। তাহলে তোমাকে যেভাবেই হোক সিঙ্গেল বন্ড ডবল বন্ড করে যাই হোক, তোমাকে ফসফরাসের জন্য 5টা যেন সমযোজী বন্ধন যুক্ত থাকে। তাহলে দেখো এই এই জন্য আমি ফসফরাসের সঙ্গে তার ইলেকট্রনগুলো 5টা লিখে দিচ্ছি। ওকে, দেখো এবারে এই অক্সিজেনের সঙ্গে ফসফরাসের সঙ্গে 3টে অক্সিজেনকে আমাকে অ্যাড করতে হবে এখানে। তাহলে একটা অক্সিজেন আপাতত আমি ডবল বন্ডে রাখতে পারি, আর তুমি এখন সিঙ্গেল বন্ডও দিতে পারো, পরে দেখবে যে একটা একে 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 আরেকটা বন্ধন করলেই তাহলে অ্যাডজাস্ট হচ্ছে। তাহলে এখানে অক্সিজেন দেখো একটা করে দিলাম, আরো একটা অক্সিজেন আছে একটা করে দিলাম, বুঝতে পারলে? তাহলে এবারে দেখো মোটামুটি দেখবে যে ফসফরাসের গঠনটা ঠিক কিছুটা মিথেনের মতো একটু এরকম ভাবে থাকবে। ওকে, তো এইভাবে তাহলে দেখো এবারে বাকিগুলো তুমি হাইড্রোজেন মিলাও, তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এইভাবে তুমি গঠনগুলো আঁকতে পারবে। দেখো একটা আমি জটিল নিয়ে দেখাচ্ছি, পরে তার জারণ সংখ্যাটার কথা আসছে। ধরো আমাকে দেয়া হলো H4P2O5। ওকে, দেখো তুমি তাহলে দুটো ফসফরাস আগে করে নাও, দুটো ফসফরাস একটু দূরে দূরে দুটো এখানে, এখানে দুটো ফসফরাস আছে। এবারে প্রত্যেকটা ফসফরাস যেন এইরকম কিছুটা গঠন লাভ করে, মানে প্রত্যেকটা ফসফরাস এই মিথেনের মতো কিছুটা যেন গঠন লাভ করে। তার জন্য তোমাকে কি করতে হবে, আমার এই সংকেতের মধ্যেই গঠনটাকে আনতে হবে। তাহলে সেটাকে তুমি এখানেও দেখো তোমার 5টা ইলেকট্রন আছে, 5টা ইলেকট্রন আছে। ওকে, তাহলে দেখো এইখানে অক্সিজেন কটা আছে, 5টা। তার মানে দুটো দুটো অক্সিজেনের সঙ্গে যুক্ত থাকবে, মানে ভাগ করো ফসফরাসের মধ্যে, তাহলে আড়াইটা করে থাকবে। আড়াইটা মানে কি, নিশ্চয়ই একটা অক্সিজেন এই দুজনে শেয়ার করবে। আপাতত প্রত্যেকের ভাগে একটা করে অক্সিজেন পড়ে গেছে। ওকে, এর ভাগেও একটা অক্সিজেন পড়ে গেছে, এর ভাগে। এবার আরেকটা অক্সিজেন কি দুজনের ভাগে পড়বে, তাহলে সেটা এরও সঙ্গে যুক্ত আছে, এরও সঙ্গে যুক্ত আছে। ওকে, দেখো তাহলে হয়ে গেল, তার 5টা হয়ে গেল। এবারে হাইড্রোজেন কটা আছে, 4টা। তার মানে এখানেও হাইড্রোজেনও ফসফরাসের, এখানেও দুটো হাইড্রোজেন, এখানেও দুটো হাইড্রোজেন। তাহলে দেখো নিশ্চয়ই একটা হাইড্রোজেন এই একটা থাকলো, আর এর সঙ্গে একটা হাইড্রোজেন যুক্ত থাকলো, এর সঙ্গে একটা হাইড্রোজেন যুক্ত থাকলো, এই একটা হাইড্রোজেন যুক্ত থাকলো। তাহলে এইটা কি এর সঙ্গে ডবল বন্ড হয়ে গেল। তাহলে তুমি পেয়ে গেলে পিও পিও বন্ড, পিও বন্ড, পিও বন্ড, ওইচ বন্ড, পিএইচ বন্ড কটা। তো এই রিলেটেড যে প্রশ্নগুলো তোমরা দেখেছো নিশ্চয়ই রায় মার্টিন টার্টিনে, তো সেগুলো তোমরা কিন্তু সহজে উত্তর দিতে পারবে এই করে। দেখো এবারে আসি, দেখো কিছু যে বললাম যে কিছু ব্যতিক্রমীয় অক্সিডেশন নাম্বার কিছু কিছু জায়গায় ব্যতিক্রম ভাবে একটু এসে যায়। তো দেখো সেটা আমি একটা আছে, সেটা হচ্ছে এই পারক্সি মনোফসফরিক অ্যাসিড। দেখো পারক্সি মনোফসফরিক, দেখো মানে কি, এখানে তোমাকে পারক্সি অর্থাৎ পারক্সাইড বন্ধন তোমরা মনে রাখবে সবসময়, ও বন্ধনটাকে বলা হয় পারক্সাইড বন্ধন। তাহলে এখানে নিশ্চয়ই একটা কি পারক্সাইড বন্ড আছে। দেখো পারক্সি মনোফসফরিক অ্যাসিড, তার মানে ফসফরিক অ্যাসিড। ওকে, দেখো H3PO4 হয়, এখানে একটা অক্সিজেন বেশি আছে, তার মানে ও এখানে আছে। তাহলে এখানে জারণ সংখ্যা নির্ণয়ের বেলায় একটু এখানে এই দুটো অক্সিজেনের কিন্তু জারণ সংখ্যা -2 ধরলে হবে না, এর জারণ সংখ্যাও -1, মানে পারক্সি বন্ডে অক্সিজেনের জারণ সংখ্যা -1 ধরতে হবে। তাহলে এখানে দেখো 3টে অক্সিজেনের জন্য জারণ সংখ্যা -2 ধরবো। ওকে, 3টের জন্য, আর দুটোর জন্য -1 ধরবো। ওকে, আর হাইড্রোজেন আছে এখানে কত, 3টে, অর্থাৎ +3। আর আমি ফসফরাস একটা ফসফরাস আছে X, তাহলে X সমান কি দাঁড়ালো, X সমান দাঁড়ালো -6 -2,
প্লাস 3 সমান 0, অর্থাৎ 6 2 8, তাহলে -5 হয়ে যাবে, তাহলে x সমান কি +5। তো এইভাবে দেখবে কিছু জায়গায়, এখানেও দেখো এই যে ও ও বন্ড আছে, একমাত্র দেখো একটা যৌগ পেলাম যেখানে মানে মানে পারস্য, সেখানে কিন্তু পি ও ও পি এই বন্ডটা আছে। এটা খুব ইন্টারেস্টিং, মানে খুব ইম্পর্টেন্ট, এটা একটু করে নিন। এরও গঠন আমরা ওই রকম মিলিয়ে কিন্তু গঠনগুলো করতে পারবে। এখানেও এর জারণ সংখ্যা -1, এই দুটোর জারণ সংখ্যা -1 -1। ওকে, চল দেখো গ্রুপ 16 কিছু এইরকম যৌগের আমি রাসায়নিক ধর্ম এখানে দিয়ে দিয়েছি, আবার কিছু বিক্রিয়া আমি আবার বলছি। এই চ্যাপ্টারটা তো বড় চ্যাপ্টার, কিছু করার নেই, একটু লং ভিডিও হবে, তোমরা একটু দেখে নিও, একবার দেখে নিয়ে এটা করতে থাকো নোটটা। দেখো এখানেও খুব একটা দরকার নেই, তবে কিছু কিছু জায়গায় করে নেবে। যেমন ধরো এই যে লেড এর সঙ্গে বিক্রিয়াটা, মার্কারির সঙ্গে বিক্রিয়াটা, হ্যাঁ এটা একটু করে নিও, আর কিছু দরকার নেই এখানে। SO2 এর সঙ্গে বিক্রিয়ার এই যে KMNO এর সঙ্গে বিক্রিয়া, K2Cr2O এর সঙ্গে বিক্রিয়া, ওকে এগুলো একটু দেখে নিও, এতটা ইম্পর্টেন্ট নয়, বিক্রিয়াকে অতটা গুরুত্বই দেবে না। তো বিক্রিয়া আগে একটু রিটেন পরীক্ষা যখন ছিল তখন একটু চাপের হতো, তো এগুলো আমাদের দরকার নেই। এইটা একটু করে নিও। এটা এই যে V2O5 এর SO3, এটা ওই যে পরশ পদ্ধতিতে আমরা যে সালফিউরিক অ্যাসিড তৈরি করি তার একটা স্টেপ, এটা এটা করে নিও। এটা SO3টা তৈরি হচ্ছে এখানে, V2O5 ক্যাটালিস্ট। ওকে, তারপর একই রকম দেখো এই যে অক্সো অ্যাসিড গুলো আছে, এখানেও দেখবে এই যে ব্র্যাকেটে কি দেওয়া আছে, তার ওই ক্ষারীয় কথাটা দেওয়া আছে। এই দেখো এটা পারক্ষ, যেখানে পারক্ষ কথাটা থাকবে সেখানেই বুঝবে যে ও বন্ড আছে। ওকে, এরও গঠনগুলো একটু ওইভাবে দেখে নিও, আর নামগুলো বলে দেবে, নাম দিয়ে সংকেত দিয়ে জিজ্ঞাসা করবে, নাম বলে দিলে তখন আবার সংকেত করতে পারবে না। আশা করি সেরকম আসবে না, আশা করি না সেরকম আসে না তোমাদের। ওই তবে ফসফরাস অ্যাসিডের যে 3টে আমি অ্যাসিডের নাম মুখস্থ করতে বললাম, ওগুলো কিন্তু করবে। হ্যাঁ, তবে কিছু কিছু ধরো এখানে যে ওলিয়াম যেটাকে বলে, হ্যাঁ এইটা করবে, এগুলো সংকেতটা দেওয়া নেই। এই ওলিয়াম এটাকে বলে H2S2O7, এইটা পাইরোসালফিউরিক অ্যাসিড। এর সংকেতগুলোর একটু ব্র্যাকেটে বই এগুলো করা আছে, দেখবে করে নেবে। H2 S2 O7, ওলিয়াম, পাইরোসালফিউরিক অ্যাসিডকে ওলিয়াম বলে। তো এটা একটু দেখে নিন। তারপরে দেখো একই রকম ভাবে ক্লোরিনের, এতটা এগুলো ইম্পর্টেন্ট নয়, তবে এইটা করে নিও। এই বিক্রিয়াটা অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া, অতিরিক্ত আর কম দিয়ে দুটো তুলনা করে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া, NOর সঙ্গে বিক্রিয়া, NaOH এর লঘু অবস্থায় বিক্রিয়া, গাঢ় অবস্থায় বিক্রিয়া। এই ক্লোরিন দিয়ে কিছু ইম্পর্টেন্ট বিক্রিয়া আছে, সেটা তোমরা দেখে নিতে পারবে। চলো আমরা বাকিগুলো ঝটাপট করে নিই। দেখো এইটা খুব একটা আছে না, এগুলো সংকরায়ন তবে নির্ণয়, গঠনগুলো দরকার নেই, সংকরায়ন নির্ণয় দিয়ে কিছু কোশ্চেন সংকরায়ন জিজ্ঞাসা করতে পারে। আমি সেই সংকরায়নের ব্যাপারটাই লাস্টে তোমাদের বুঝিয়ে দিয়ে ভিডিওটা শেষ করে দেবো। এই অন্ত হ্যালোজেন মৌল প্রায় আসে, ইন্টারমলিকুলার হাইড্রোজেন মলিকুলগুলো আছে। আর গ্রুপ 18 দিয়ে ওই স্ট্রাকচার দিয়ে এই যে গঠনটা, এটাই হচ্ছে গ্রুপ 18তে ইম্পর্টেন্ট। যদিও বললাম যে মুখস্থ করার দরকার নেই, আমি যেভাবে এইটা শেষে বলছি সেটা করবে, তাতে হয়ে যাবে। দেখো বিক্রিয়াগুলো এই যে পেনে যেগুলো দাগ দিয়েছি,
হ্যাঁ, এইখান থেকে একটু একটা দুটো বিক্রিয়া আছে জেনন দিয়ে, আমি দেখেছি রাইমার্জিনগুলোতে এই জেনন দিয়ে কিছু বিক্রিয়া আসতে আমি দেখেছি। সেটা একটু তাই, যেটা আমি পেন দিয়ে দাগ দেওয়া আছে। হ্যাঁ, এই যে প্রস্তুতি, প্রস্তুতিগুলো দেখে নিতে পারো। এই প্রস্তুতি, এই বিক্রিয়া, এই বিক্রিয়া, এইটা ইম্পর্টেন্ট খুব বিক্রিয়া, এইটা একটু দেখে নিও। আর তোমরা ফিজিক্স পরীক্ষা একটু একটু নয় অনেক একটু কোশ্চেন একেবারে ফালতু এরকম, ওই টাইমের মধ্যে তো একটা প্রত্যেকটা যদি অঙ্ক দিয়ে দেয় তাহলে কি করে হবে। তারপরে 25টা পেজ, একটা পেজে সব ল্যাঙ্গুয়েজগুলো একসঙ্গে ঢুকিয়ে দিয়ে মানে প্রশ্ন খুঁজতে খুঁজতেই মাথা খারাপ হয়ে যায়। এইটা একটু বিক্রিয়াটা করে নিও। এই গঠনগুলো আমার এটাই, এখান থেকে গঠন দিয়ে একটা প্রশ্ন, এই যে গঠনের নাম আর সংকলন, এটা আগে ছবিটা আঁকার ব্যাপার থাকতো, এখন ছবি আশা করি আসবে না, তবে নামটা জানলেই তো তুমি নামের সঙ্গে ছবি মানে তোমার স্ট্রাকচারের সঙ্গে নামের তো একটা অ্যাডজাস্ট করেই আমি বোঝাবো, তখন তুমি যদি কোনো স্ট্রাকচার দিয়েও যদি অপশানে কিছু কিছু স্ট্রাকচার রিলেটেড অপশান দিয়েও থাকে সেটাও পারবে। চলো এবারে আমি লাস্ট যেটা বললাম সেটা কি না, আমি করব তোমাদের এই যে স্ট্রাকচারগুলো আঁকা দেখিয়ে দেবো। চলো দেখো, তার জন্য তোমাকে কি করতে হবে, সিম্পল সিম্পল কি করতে হবে না, প্রথমে তুমি ধরো, আমি একটা উদাহরণ দিয়ে যাই, ধরো এইটাই আমি নিয়ে নিই একটা জেননের কোনো একটা যৌগ নিই, ধরো এক্সি ও F4। দেখো এই ব্যাপারটা তুমি সে গ্রুপ 15 যে মৌলগুলো আছে সেখানেও কাজে লাগাতে পারো, গ্রুপ যে কোনো জায়গায় কাজে লাগাতে পারো। দেখো প্রথমে তোমাকে যেটা করতে হবে, এইচ নির্ণয় করতে হবে। এইচ সংকরায়ন, ওই যে বললাম এইচ বের করলে তুমি সংকরায়নও বলে ফেলতে পারো এবং স্ট্রাকচারও বলে ফেলতে পারো। এইচ নির্ণয় দেখো ক্লাস 11-এর বইয়ে আছে, দেখবে কেমিক্যাল বন্ডিং এর হাফ ইন্টু কি না, এই যে এটা এটাই হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, এর সঙ্গে যেটা ফার্স্টেই প্রায় থাকে সেটা কেন্দ্রীয় পরমাণু, এদের সঙ্গে এটা এটা যুক্ত। তাহলে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা ইলেকট্রন কটা, অর্থাৎ তার বাইরের কক্ষে কটা ইলেকট্রন কটা, এটা তো একবারে বোঝা সব। গ্রুপ 16, এটা গ্রুপ 18 মৌল মানে তার বাইরের কক্ষে 8টা আছে, গ্রুপ 16-র বাইরের কক্ষে 6টা মৌল ইলেকট্রন আছে, গ্রুপ 15-র মৌল হলে তার বাইরের কক্ষে 5টা ইলেকট্রন আছে। এখানে কটা ইলেকট্রন আছে, এর 8টা ইলেকট্রন আছে, গ্রুপ 18 মানেই 8টা ধরে নেবে, হিলিয়াম নয়, হিলিয়ামের দুটো। তাহলে এখানে আর কি প্লাস যোজ্যতা মানে, তাহলে সূত্রটা ওখানে আমি এখানে অ্যাপ্লাই একবারে করে দিচ্ছি, তাহলে হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা ইলেকট্রন প্লাস কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে যুক্ত বা ওই যৌগের মধ্যে কটা একযোজী পরমাণু আছে। দেখো এই যে একযোজী পরমাণু, হাইড্রোজেন হ্যালোজেনগুলো কি একযোজী পরমাণু হয়, দ্বিযোজী পরমাণু অক্সিজেন সালফার এগুলোই দ্বিযোজী পরমাণু, এগুলো হচ্ছে একযোজী আর এগুলো হচ্ছে দ্বিযোজী, এটা মনে রাখবে। অর্থাৎ এরা দ্বিযোজ্যতা, এটা একযোজ্যতা দেখায়। হ্যালোজেন বলছে ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন যেগুলো, এখানে তাহলে ফ্লুরিন কটা আছে 4টা, তাহলে 4। এবারে দেখো তোমাদের এটা যদিও আসে না তবু মনে রাখবে, যদি এই যৌগটার বাইরে একটা মাইনাস থাকতো কি দুটো মাইনাস থাকতো তাহলে এটা +2 হয়ে যেত। আমার মাইনাস সংখ্যা থাকলে সেটা প্লাস হয়ে যাবে, যদি প্লাস প্লাস সংখ্যা থাকে তাহলে মাইনাস হয়ে যাবে। অর্থাৎ যদি এটা প্লাস হয় তাহলে এখানে -2 লিখবো, আর যদি এটা -2 হয় তাহলে এখানে কি লিখবো, +2 লিখবো। তাহলে মাইনাস থাকলে প্লাস হবে, অর্থাৎ ইলেকট্রন থাকছে, এখানে তো ইলেকট্রনেরই হিসাব হচ্ছে, তাহলে দুটো -2 মানে কি দুটো ইলেকট্রন এক্সট্রা আছে তাই প্লাস করতে হবে। আর যদি প্লাস থাকতো তাহলে কি ইলেকট্রনটা প্লাস মানে ওই ইলেকট্রন চলে গেছে, তার তখন কি মাইনাস করতে হবে। এভাবে তোমরা মনে রাখতে পারো, যদিও এখানে প্লাস মাইনাস দিয়ে যৌগ আসে না। তাহলে এটা কি হচ্ছে দেখো, এটা সবসময় দেখবে জোড় আসবে, যদি তুমি কি বিজোড় আসে তাহলে ভাববে তোমার ঠিকঠাক তুমি এখানে সংখ্যাগুলো বসাতে পারো না। তাহলে এখানে 6 হচ্ছে, ওকে। তাহলে 6 যদি হয়, এবারে তুমি এখান থেকে প্রথমত সংকরায়ন পেয়ে যাবে। সংকরায়ন কি করে পাবে, দেখো সংকরায়নে এস এ তো একটাই
এস এর একটাই ঘর, তাই এস পি এর কটা ঘর, পি এর কটা অরবিট, তিনটে, তাই সে তিনটে মানে এখানে বিজোড় ইলেকট্রন থাকতে পারে, তাই তিনটের সঙ্গে কেউ তিনটে বন্ড করতে পারে, তাই এখানে পি থ্রি। আর তারপরে দেখো পি এর পরে ডি আসবে, তাহলে এস পি থ্রি ডি। দেখো এইটা এবার দেখো 6 করতে হবে, মানে সূচকগুলো, মানে মনে করো সূচকগুলো আমি যোগ করবো, মানে ওই যে রিয়াকশন অর্ডার, ক্লাস 4th সেমিস্টারে রিয়াকশন অর্ডার আছে, ছাড়ো। তো যাই হোক সূচকগুলো যোগ করো, তাহলে এ 1 3 4 হয়ে গেল, তাহলে এটা নিশ্চয়ই 2 হবে। এই 1 তো এখানে দেওয়া হয় না, যাই হোক এটা কি sp3d2। এই 6টা তোমাকে অ্যাডজাস্ট করতে হবে। পি এ তো ম্যাক্সিমাম p1 হয়, p2 হয়, p3, এ সব সময় 1 p1 হতে পারে, অবশ্য 2 দিয়েই হয়, 1ও হয়, sp হয়, sp sp মানে sp1 বলে না, শুধু sp বলবো, sp2 কিছু না বলা মানে সেটা 1 আছে, sp3, তাহলে 3 পর্যন্ত এখানে হাইয়েস্ট, তারপরে আবার d1 d2 d3 d3 পর্যন্তই ম্যাক্সিমাম থাকে, তাহলে এটার সংকরায়ন হলো sp। এবারে আমি আসছি গঠন এবং তার নাম, সেটা কি করে করব। দেখো গঠন কি করে করব, তার জন্য তোমাকে মনে করো এখানে আমাকে আরেকটা যেটা বের করতে হবে সেটা হচ্ছে লোন পেয়ার। গঠন করার জন্য তোমাকে অবশ্যই লোন পেয়ার, মানে সবটাই তো বন্ড করে নেই, কিছু ইলেকট্রন লোন পেয়ার আকারে থাকবে, তো সেই লোন পেয়ার সংখ্যা এল সমান, লোন পেয়ার ইলেকট্রন সংখ্যাকে আমরা এল দিয়ে প্রকাশ করছি, এল সমান এইচ মাইনাস একযোজী পরমাণু সংখ্যা মাইনাস দ্বিযোজী পরমাণু সংখ্যা। তাহলে এইচ মানে এই যে সংখ্যাটা, আর এখানে একযোজী পরমাণু কটা আছে, 4টা, আর এখানে কিন্তু দ্বিযোজী পরমাণুটাও এখানে হিসাব হবে, এখানে দ্বিযোজী পরমাণুটাও কিন্তু হিসাব হবে। তাহলে একযোজী পরমাণু এখানে 4টা আছে, এখানে তাহলে বসিয়ে নিই, এটা হচ্ছে 6 বসিয়ে দিচ্ছি, এইচ এর মান 6, একযোজী পরমাণু সংখ্যা 4, দ্বিযোজী পরমাণু সংখ্যা 1, তাহলে দেখো লোন পেয়ার কিন্তু একটা আসছে এখানে, লোন পেয়ার একটা, আর টোটাল হচ্ছে 6টা ইলেকট্রন পেয়ার, তার মধ্যে একটা হচ্ছে লোন পেয়ার, আর নিশ্চয়ই 5টা কি বন্ড পেয়ার, তাই তো। মোট ইলেকট্রন পেয়ার কটা, জেননকে ঘিরে মোট ইলেকট্রন পেয়ার থাকবে 6টা, তার মধ্যে একটা হচ্ছে লোন পেয়ার, আর 5টা নিশ্চয়ই বন্ড পেয়ার। ওকে, যাই হোক এবারে আমি স্ট্রাকচার আঁকবো। দেখো স্ট্রাকচার আঁকার জন্য তোমাকে এইটা দিয়ে ভাবতে হবে, তোমাকে ভাবতে হবে যে জেননের চারপাশে 6টা বন্ড করতে হবে। দেখো 6টা বন্ডে, তাহলে আমি এইচ এর মান, যদি এইটা দিয়ে আসছি, এইচ এর মান যদি 4 হয়, কোনো একটা ধরো, কোনো একটা এ বি 4 টাইপের যৌগে, যেখানে এর যে এইচ এর মান 4 এল, তাহলে সেক্ষেত্রে তুমি এর চারপাশে 4টা বন্ড এমন ভাবে দূরে দূরে রাখো যেটা তারা ম্যাক্সিমাম দূরে থাকবে, সেটা তাহলে কি, সেটার গঠনটা আমরা কি জানি, চতুস্থলক, চতুস্থলক। কিন্তু এখানে মাথায় রাখবে, এখানে কিন্তু তোমাকে এই যে স্ট্রাকচারটা কি হচ্ছে, মানে এইচ এর মান 4 হচ্ছে আর লোন পেয়ার 0 হচ্ছে, তাহলে এই জন্য দেখো 4টা এইচ বন্ড, মানে 4টা ইলেকট্রন পেয়ার, আর 4টা ইলেকট্রন পেয়ারের সঙ্গে 4টা বি আছে, লোন পেয়ার তো আর নেই, তাহলে এই স্ট্রাকচারটা আমরা জানি চতুস্থলকীয়, চতুস্থলকীয়। এবারে যদি তোমাকে এখানে ধরো আমি অ্যামোনিয়া দিলাম, তাহলে অ্যামোনিয়ার এইচ দেখবে একই রকম ভাবে 4 বেরোবে, আর লোন পেয়ারও বেরোবে 1, তার মানে তুমি বুঝে যাচ্ছ যে অ্যামোনিয়ার যে গঠনটা সেটাই কি না, একটা হচ্ছে লোন পেয়ার থাকবে, মোট হচ্ছে 4টা ইলেকট্রন পেয়ার, তার মধ্যে 3টে হচ্ছে বন্ড পেয়ার, মানে 3টে হাইড্রোজেনের সঙ্গে 3টে বন্ড পেয়ার হবে, তাহলে নাইট্রোজেন এরকম আমি আপাতত করে দিচ্ছি, দেখো 3টে করে দিচ্ছি, 4টা আমার বন্ড, এই 4টা বন্ড দেখে বন্ড করে দিচ্ছি, পরে এগুলোকে লোন পেয়ার এইখানে বসিয়ে দেবো। 4টা আগে বন্ড করে নাও, এখানে আমি 6টা বন্ড করে নেবো, এখানে আমার 6 এসেছে, আমি 6টা বন্ড করে নিচ্ছি, 6টা বন্ড করে নিচ্ছি। ওকে, তারপরে লোন পেয়ার কোথায় বসবে আমি সেটা পরে ঠিক করছি, এখানে আগে 4 থেকে আসছি, তারপরে আমি 6-এ যাচ্ছি, 4-এর গুলো আগে করে নিই। তাহলে এখানে দেখো 4টা, তাহলে 3টে হাইড্রোজেন এখানে আছে, 3টে হাইড্রোজেন আছে, তাহলে একটা কি এখানে লোন পেয়ার আছে, সেটা হচ্ছে এই লোন পেয়ার, বা এরকম করে সেটা আমি লিখে দিতে পারি, এই হচ্ছে একটা ইলেকট্রন। এবারে তুমি এর নামটা, এটা তো চতুস্থলকীয়,
ওকে, এটা চতুস্থলকীয়, দেখে নিও টেবিল আছে। ভেসপাত তত্ত্ব যে আছে সেই ভেসপাত তত্ত্বে এই টেবিলটা আছে, কোনটার কি স্ট্রাকচার দিয়ে নাম। কিন্তু ভেসপাত তত্ত্ব দিয়ে এই যে ইলেকট্রন পেয়ার, বন্ড পেয়ার, লোন পেয়ার, এটা হাইব্রিডেশন দিয়ে বের করবে, কিন্তু স্ট্রাকচারগুলো মানে যে ওখানে যে ভেসপাত তত্ত্বে যে স্ট্রাকচারগুলো আছে সেটাকে কাজে লাগাবে, স্ট্রাকচার উদাহরণ হিসেবে কাজে লাগাবে। তাহলে দেখো এইটা আমি এই গঠন করার সময় এই লোন পেয়ারটাকে না আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে তাহলে এর স্ট্রাকচারটা দেখো কিছুটা পিরামিডের মতো আসছে। এটা তো এরকম হচ্ছে, এরকম এরকম হচ্ছে, তার মানে দেখো এটা একটা পিরামিডীয় স্ট্রাকচার। তাহলে এর পিরামিডের মতো আকৃতি হচ্ছে, মানে নিচে ত্রিভুজ, তার এইটা হচ্ছে শৃঙ্খ। ওকে, তাহলে কি এটা কি পিরামিডীয় গঠন। তাহলে একই রকম ভাবে যদি কোথাও দুটো লোন পেয়ার আসে, তাহলে দেখবে এইখানেও আর একটা লোন পেয়ার আছে, তখন এর আকৃতিটা কি হয়ে যাবে, এই লোন পেয়ারটা দুটো বাদ দিয়ে দাও, তাহলে এর আকৃতি হয়ে যাবে ভি শেপ, বা যেটাকে আমরা বলি অ্যাঙ্গুলার শেপ। যেমন H2O, H2 এর ক্ষেত্রে আমরা দেখবো কি এরকম এইচ এইচ আছে, আর দুটো লোন পেয়ার আছে। তাহলে এই যে শেপটা লোন পেয়ার আমি বাদ দিয়ে এই শেপটাকে, সেটাই হচ্ছে শেপ, তার তার শেপ সেটা কি হচ্ছে, শেপ হচ্ছে এখানে, এটা হচ্ছে অ্যাঙ্গুলার বা ভি শেপ। একই রকম ভাবে এবারে আসছি এইচ এর মান 5 এলে, তাহলে হয় এইচ লোন পেয়ার তখন যদি 0 আসে, তাহলে তুমি তখন কি করে সাজাবে না, 5 আসা মানেই মানে 4-এর পরে 5, 6, 7 এই তিনটে এইচ এর বেলায় দেখবে তার একটা একটা সমতল অংশ আছে, মানে একটা ইকুয়াটোরিয়াল পজিশন আছে, একটা অ্যাক্সিয়াল পজিশন আছে। 5-এর মধ্যে তুমি অ্যাক্সিয়াল পজিশন মানে কি, সবসময় তো অ্যাক্সিয়াল পজিশন দুটোই অ্যাক্সিয়াল পজিশন হয়, এটা উপর প্লাস ওয়াই, এটা মাইনাস ওয়াই। তাহলে তো নিশ্চয়ই তাহলে এই 5টার মধ্যে দুটো অ্যাক্সিয়াল পজিশনে চলে গেল, আর 3টে তাহলে কি, তাহলে নিচে বা ইকুয়াটোরিয়াল পজিশনে থাকবে। ক্লিয়ার? তাহলে এখানে ধরো এ কেন্দ্রীয় পরমাণু, তাহলে এই দুটো অ্যাক্সিয়াল বন্ড, আর 3টে বন্ডকে আমি এমনভাবে সেটা আরেকটা 3টে বন্ড দিয়ে কি হবে, 3টে বন্ড মানে সেটা ত্রিভুজ। দেখো তাহলে গঠনটা কি হয়ে গেল, এই যে ত্রিভুজ, উপরে একটা মানে একবারে খাড়াভাবে এরকম একটা, এই ত্রিভুজের সঙ্গে খাড়াভাবে এই উপরে একটা, আর একইভাবে নিচে একটা। ক্লিয়ার? তাহলে এই এবারে তুমি যদি লোন পেয়ার 0 বেরোচ্ছে, মানে সবগুলোতে ধরো বি আছে, সবগুলোতে অ্যাটম আছে, একযোজি পরমাণু ধরো এগুলো, তবে তো হয়তো এটা দুযোজিও হতে পারে। হ্যাঁ, তখন ডবল বন্ড দিয়ে আপাতত একটা বন্ড করেই দেখাবে, আপাতত আমি এখানে বিয়ে দিয়ে দিচ্ছি। তাহলে এই গঠনটার নাম কি, এই গঠনটার নাম হলো টিবিপি, টেট্রাগোনাল বাই পিরামিড বা ত্রিকোণীয় দ্বিপিরামিড। দেখো নামের সঙ্গে মুখস্থ রাখাটা কিছু না, ত্রিকোণীয়, এটাতে ত্রিকোণীয়। এবারে দুটো পিরামিড দেখো, উপরে একটা পিরামিড, নিচে একটা পিরামিড, তাহলে ত্রিকোণীয় দ্বিপিরামিড। ওকে, তাহলে একই রকম ভাবে যদি এইচ এর মান ধরো 5 এলো, আর লোন পেয়ার এলো 1 এলো, তখন গঠনটা কেমন দাঁড়াবে দেখো। এইখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা আমি আসছি। ধরো তাহলে এইটা সবসময় মনে রাখবে, যদি এই H5-এর বেলায় লোন পেয়ার আসে, সেই লোন পেয়ারটা দেখো, তাহলে এই 3টে পজিশন মানে দু ধরনের পজিশন হলো না, এই যে এই পজিশন 3টেকে, এই 3টে পজিশন একটা সমতলে আছে, আর এই দুটো পজিশন একটা অ্যাক্সিস বরাবর আছে, অক্ষ বরাবর আছে। তাহলে সবসময় মনে রাখবে, যদি এইচ এর মান 5 এলো এবং লোন পেয়ার এলো, সেই লোন পেয়ার তখন কোন পজিশনে বসবে, লোন পেয়ার অলওয়েজ ইকুয়াটোরিয়াল, অর্থাৎ এই যে সমতলে লোন পেয়ারটা আসবে। ওকে, তাহলে ওপরে কি, তাহলে ওপরে অ্যাক্সিয়াল পজিশনে তাহলে আর দুটো আছে, তাহলে এ এ এ এ সরি, এইগুলোতে বি ছিল, ধরো আমি যৌগটা দিলাম, ধরো এ বি 4, কিন্তু এখানে এইচ এর মান এসছে 5, আর এল এর মান এসছে 0। তাহলে এইচ আর এল এর কিভাবে নির্ণয় করতে পারবে সেটা তো আমি তোমাদের বলে দিলাম। তাহলে এলো, তাহলে সেক্ষেত্রে দেখো তুমি করবে এই রকম আকৃতিটা হচ্ছে, তো এই আকৃতিটা এটা ঢাকা দিয়ে দিলে এটার আকৃতিটা কেমন লাগছে, সি স। দেখো পার্কে যে তোমরা এই যে বাচ্চা ছেলের মেয়েরা যেটা খেলে, সি স,
সিসো স্ট্রাকচার, বা এর আরেকটা স্ট্রাকচার আছে, আরেকটা নাম আছে যেটা দিয়েও কোশ্চেনের অপশানে থাকতে পারে, সিসো। এইটারই তোমরা একটু লিস্টগুলো দেখে নেবে, মানে লিস্টের এক শুধু দেখলে হবে না, লিস্টের সঙ্গে নাম মানে তোমার আকৃতিটার একটু ব্রেনের মধ্যে সামঞ্জস্য করে নেবে, একটা কানেকশন করে নেবে। দেখো এই আকৃতিটা, দেখো আমরা যদি এই যে টেট্রাহাইড্রাল চতুস্থলকীয়, এটা কিছুটা চতুস্থলকীয় আকৃতি নিয়ে নিতে পারে না। দেখো এই যে চারটা এ আছে আর একটা বর্ণ আছে, তাহলে কিছুটা এটা বাঁকা বাঁকা চতুস্থলক, মানে একেবারে রেগুলার চতুস্থলক নয়, একটু আঁকা বাঁকা চতুস্থলক, তাই এর নাম হলো বিকৃত চতুস্থলক। বিকৃত চতুস্থলকীয়, ডিস্টর্টেড টেট্রাহাইড্রাল, বিকৃত চতুস্থলকীয়। ওকে, আরো এরকম পরপর চলে আসবে, দেখবে একটা টি শেপ হবে, টি শেপ, একটা একবার লোন পেয়ার অ্যাঙ্গুলার শেপ হবে। হ্যাঁ, যেমন ধরো I3-, এটা দেখবে I3- মানে, আচ্ছা পরে আসছে, I3- মানে মনে রাখবে যে আই এর সঙ্গে আই একটা আছে, তার সঙ্গে আই আর দুটো আই যুক্ত আছে, মানে একটা আই কেন্দ্রীয় পরমাণু, এবার এই সবটা মিলে মাইনাস হচ্ছে, এখানে ওই এইচ নির্ণয়ের যে মাইনাসের ব্যাপারটা যোগ করতে হবে। তাহলে এগুলো করে দেখবে, এখানে ওই রকম দেখবে আই, মানে এখানে দেখবে এইচ এর মান 5 বেরোবে আর লোন পেয়ার বেরোবে 3। তাহলে আমি বলেছি লোন পেয়ারকে সবসময় কোথায় রাখবো, এই সমতলে রাখবো, তাহলে এই লোন পেয়ার বেরিয়ে গেল, 3টে লোন পেয়ার। তাহলে আর একটা আয়োডিন, এই অ্যাক্সিস বরাবর একটা আয়োডিন, এটা তো কেন্দ্রীয় পরমাণু, আর একটা আয়োডিন, তাহলে এই আকৃতিটা কি হচ্ছে, লিনিয়ার, লিনিয়ার বা আই শেপড হয়ে যাচ্ছে। ওকে, তো এইভাবে তুমি যখন, তাহলে এবারে আমি জেননটার যেটা ধরেছিলাম সেটা করি। তাহলে জেননের আমি এইচ মানের মান বেরোলো 6 আর লোন পেয়ার বেরোলো 1। তাহলে এখানেও দেখবে, এখানেও তাহলে ভাগ করে নেবে, তাহলে অ্যাক্সিয়াল পজিশনে তো সবসময় দুটো, তাহলে ওই যে ইকুয়াটোরিয়াল পজিশনে 4টা বন্ড আসবে, অর্থাৎ তখন চারটা বন্ড দিয়ে সমতল আকৃতিটা কেমন হবে, বর্গক্ষেত্র। তাহলে জেনন এই মাঝে আছে আর এই যে বর্গক্ষেত্রের মতো একটা শেপ নিয়ে নিচ্ছে, আর ওপরে একটা নিচে একটা। ওকে, তাহলে এই যে আকৃতিটা যদি সবগুলো এখানে থাকতো, মনে করো এমন একটা আমি জিনিস দিলাম যেখানে ধরো F6, তাহলে এখানে 6 আছে, এটা কার্বন 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 সব আছে, তাহলে তখন সেই আকৃতিটা কি দেখো, এইটা আমরা এইটা একটা উপরেও 4টা তলের একটা স্থলক আর নিচেও 4টা তলের একটা স্থলক। হ্যাঁ, যদিও পিরামিডের মতো, উপরে একটা পিরামিড নিচেও পিরামিড, কিন্তু এইটা আমরা পিরামিড না ডেকে, যেহেতু 8টা তল দিয়ে গঠিত, তাহলে কি বলে অষ্টকতলীয়, অক্টাহেড্রাল স্ট্রাকচার, অষ্টকতলীয় স্ট্রাকচার। কিন্তু এখানে অষ্টকতলীয় নয় এটা, তো কেন নয়, কারণ এক্ষেত্রে আসছে লোন পেয়ার একটা, তার মানে লোন পেয়ার নিশ্চয়ই এখানে কোথায়, হ্যাঁ এক্ষেত্রে দেখো 6-এর বেলায় লোন পেয়ার কিন্তু ইকুয়াটোরিয়াল পজিশনে আসে না, মানে 5 আর 6-এর মধ্যে কিন্তু ডিফারেন্স এটাই। ওখানে যদি লোন পেয়ার আসে তাহলে এই সমতলে বসে, 5-এর ক্ষেত্রে লোন পেয়ার সমতলে বসে, 6-এর ক্ষেত্রে লোন পেয়ার অ্যাক্সিয়াল পজিশনে বসে। তাহলে আমি এক্ষেত্রে একটা লোন পেয়ার এই অ্যাক্সিয়াল পজিশনে দিয়ে দিচ্ছি। আর কি ফ্লুরিন, তাহলে এখানে একটা আছে, এখানে একটা আছে, ফ্লুরিন একটা আছে, এই একটা আছে। হ্যাঁ, এবারে এইটা কি, এইখানে আছে অক্সিজেন, সেটা অক্সিজেন দ্বিবন্ধন, তাই করে দিচ্ছে। তাহলে এই গঠনটা, এই লোন পেয়ারটা ঢাকা দিয়ে দাও, তাহলে কিন্তু এবারে দেখো এই গঠনটা পিরামিডের মতো আকৃতি নিয়ে নিচ্ছে। কিন্তু এখানে পিরামিডের যে এটা, যে ভূমিটা, সেটা কিন্তু বর্গাকার, তাই এখানে কি বলা হয়, এটার গঠনটা হচ্ছে বর্গাকার পিরামিড। বর্গাকার মানে ভূমিটা হচ্ছে বর্গাকার বলে বলা হচ্ছে বর্গাকার পিরামিড, বর্গাকার পিরামিড। তাহলে এই হচ্ছে তার গঠন এবং সংকরায়ন, সবকিছু তোমরা এইভাবে প্র্যাকটিস করো, তাহলে দেখবে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে জিজ্ঞাসা করতে পারো। তো যাই হোক, তাহলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেল। তোমরা পি ব্লকটা, এটা কিন্তু একটু বোরিং লাগলেও কিন্তু এখান থেকে স্কোর ভালো করা যায়, যে যারা করে তারা কিন্তু এটা জানে। এটা একটু
এই চ্যাপ্টারের জন্য একটু প্রিপারেশনটা একটু আগে থেকে দরকার হয়। হ্যাঁ, ব্যাপারগুলো যদি সাজানো থাকতো, একটা নোট বানানো থাকতো, নিজে নোট, নিজের হ্যান্ড নোটই তো ইম্পর্টেন্ট। যে কোনো স্যারের নোট, যতই ভালো নোট হোক, নিজের হ্যান্ড নোটের কাছে কোনো কিছু টিকে না। ওকে, যাই হোক, তোমরা পরীক্ষাটা আপাতত তোমরা ভালো প্রিপারেশন নিয়ে তোমরা, কেমিস্ট্রি তোমাদের ভালো হবে, কেমিস্ট্রি বেশি কঠিন কোশ্চেন করা যায় না। ওকে, চলো।